বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকের আলোচনার বিষয় বাংলাদেশের রাজনীতিতে বিএনপির ভূমিকা। বিএনপি এমন একটি দল যেটা বাংলাদেশ সৃষ্টির পরে যার জন্ম, অর্থাৎ বাংলাদেশে বিএনপির জন্ম। কিন্তু বাংলাদেশের অভ্যুদয়ে বিএনপির বিশেষ ভূমিকা রয়ে গেছে। প্রেসিডেন্ট জিয়াউর রহমান 1971 সালের 26শে মার্চ রাতে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা দেন। যেখানে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা দেওয়ার জিয়াউর রহমান কেউ ছিলেন না, কিন্তু সবার ব্যর্থতায় সামনে চলে আসেন জিয়াউর রহমান। তিনি বলেন, আই মেজর জিয়া ডিক্লেয়ার দ্য ইন্ডিপেন্ডেন্ট অফ বাংলাদেশ। জিয়াউর রহমান কার পক্ষে দিছেন না দিছেন সেটা পরের বিষয়, কিন্তু তার মুখ থেকে এই বাক্যটা উচ্চারণ হয়েছে। বাংলাদেশের আর কেউ এটা সাহস পায় নাই। স্বয়ং শেখ মুজিবুর রহমানও এই সময় কয়েকবার ডিক্লাইন করছেন, ডিনাই করছেন স্বাধীনতার ঘোষণা দিতে। তাজউদ্দিন আহমেদ তার বইতে বলে গেছেন, আমরা সবাই জানি। যেভাবেই বলুন না কেন, শেখ মুজিবুর রহমান বাংলাদেশের স্বাধীনতা চান নাই, চেয়েছিলেন অখণ্ড পাকিস্তান, চেয়েছিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী হইতে অথবা পাকিস্তানের একাংশের প্রধানমন্ত্রী হইতে। এটা সবাই আমরা জানি, বুঝি। কেউ রাজনৈতিক কারণে হয়তো স্বীকার করি না, আবার কেউ ইতিহাসের অমুক সত্যকে মেনে নিই। এতটুকুই পার্থক্য। জিয়াউর রহমান ছিলেন একজন সৈনিক, তিনি স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন বটে, কিন্তু রাজনীতিতে আসতে চান নাই। পরবর্তীতে দেখা গেল 1975 সালে বাংলাদেশের আকাশে আবার শকুনের কালো ছায়া নেমে আসে। শেখ মুজিবুর রহমান তিনি জনতার শেখ মুজিব থেকে হয়ে গেলেন স্বৈরাচার শেখ মুজিব। তিনি বাকশাল কায়েম করলেন। বাকশালী শেখ মুজিবের প্রতি মানুষ যখন অসন্তুষ্ট হয়ে উঠল, জনজীবন যখন বিপন্ন হওয়ার সম্ভাবনা দেখা দিল, তখন একদল সেনা অফিসার বিদ্রোহ ঘোষণা করে, শেখ মুজিব মারা যান। পরবর্তীতে দেখা গেল বাংলাদেশ চালিত হচ্ছে রাওয়ালপিন্ডির দ্বারা পরিচালিত হচ্ছে। বিশেষ করে যারা অভ্যুত্থান করছিলেন তারা দেশপ্রেমিক, কিন্তু নতুন বাংলাদেশ সৃষ্টিতে তাদের ভূমিকা ছিল না। কারণ তারা ভাবছিল যে এখানে আবার আওয়ামী লীগের যদি উত্থান ঘটে তাহলে তাদের ফাঁসি হবে, এখানে ইন্ডিয়ার প্রভাব থাকলে তাদের সমস্যা হবে। এই কথা ভেবে তারা রাওয়ালপিন্ডিকে অনুসরণ করে। সে সময় জিয়াউর রহমান সেনাবাহিনীতে ছিলেন, সেনা চিফ ছিলেন। এই যারা বাংলাদেশের শেখ মুজিবকে হত্যা করে বাংলাদেশের পাওয়ার চর্চা করছিলেন, তারা রাষ্ট্রপতির ভবনের আশেপাশে থাকতেন, কেউ আর সেনাবাহিনীতে যোগ দেন নাই। এটাই প্রমাণ করে জিয়াউর রহমান এখানে খুবই প্রফেশনাল ছিলেন। তারা যদি ক্যান্টনমেন্টে আসতেন, বন্দী হওয়ার ভয় ছিল। সেখান থেকে দেখা গেল নতুন করে এক সংকটের সৃষ্টি হলো, যখন খালেদ মোশাররফ নিজেকে স্বঘোষিত সেনাপ্রধান হিসেবে ঘোষণা দেন এবং জিয়াউর রহমানকে আটক করেন। জিয়াউর রহমান ছিলেন একজন খাঁটি সৈনিক। তিনি কখনোই ক্ষমতার জন্য লোভী ছিলেন না। শেখ মুজিব মারা গেলে তিনি বলছিলেন যে আমরা সৈনিক, নতুন যে আসবে আমাদেরকে তাকে অনুসরণ করতে হবে। তিনি এর বাইরে কিছু বলেন নাই। পরবর্তীতে খালেদ মোশাররফ তাকে অন্যায়ভাবে যখন বন্দি করে, তখন সেনাবাহিনীতে ব্যাপক অসন্তোষের সৃষ্টি হয়। বিশেষ করে সেনাবাহিনীর অধস্তন কর্মকর্তা সৈনিকেরা ক্ষুব্ধ হন এবং খালেদ মোশাররফ তখন নিজেই বললেন যে বাংলাদেশের সেনাবাহিনী যদি কথা না শোনে তাহলে ভারত থেকে সেনাবাহিনী আনা হবে। এবং এ সময় কাদের সিদ্দিকী, সে ছিল খালেদ মোশাররফের এলাকার লোক, সে গেছে ইন্ডিয়ায় এবং সে ইন্ডিয়ার সেনাবাহিনীর সাথে যোগাযোগ করছিল। ফলে নতুন সংকটের সূচনা হয়। সে সময় সিপাহীরা যেভাবে বিদ্রোহ করে, জনতা সিপাহীর সাথে যোগ দেয়। এ সময় অনেকে মনে করেন যে তাহের জিয়াকে সেভ করেছিল। তাহের জিয়াকে সেভ করে নাই। তাহের আরও একটা ইউনিট নিয়ে সে তার অবস্থানে ছিল। সে মনে করছিল যে নতুন বাংলাদেশের নেতৃত্ব দিবে জাসদের নিয়ে ছিল, কিন্তু কর্নেল তাহের ক্যান্টনমেন্টের ভিতরে যান নাই। ক্যান্টনমেন্টের সিপাহী জনতার বিপ্লব হয়েছিল। সেই বিপ্লবের ফলে জিয়াউর রহমানকে আবার সামনে আসতে হয়, আবার বাংলাদেশের হাল ধরতে হয়, যেখানে তিনি পিন্ডি এবং দিল্লির পিঞ্জর ভেদ করে সারা পৃথিবীর জন্য বাংলাদেশকে
উন্মুক্ত করে দিলেন। জিয়াউর রহমানের সময় বাংলাদেশ সবচেয়ে বেশি দেশের স্বীকৃতি পেয়েছে। একটা বিষয় সবার কাছে স্পষ্ট হওয়া দরকার, 1971 সালের 16ই ডিসেম্বর বাংলাদেশ স্বাধীন হলো। জাতিসংঘ বাংলাদেশকে স্বীকৃতি দিল। সারা পৃথিবী তো বাংলাদেশের জন্য খোলা ছিল, কিন্তু বাংলাদেশ কেন এই সময় সারা পৃথিবীর স্বীকৃতি পায় না? এই সারা পৃথিবীর স্বীকৃতি না পাওয়ার মূল কারণ হলো তৎকালীন সরকারের ব্যর্থতা। তৎকালীন সরকার চায় নাই, তারা চেয়েছিল বাংলাদেশকে ইন্ডিয়ার কোলের ভিতরে ঢুকিয়ে রাখা, ইন্ডিয়ার তাবেদার রাষ্ট্র প্রতিষ্ঠা করা। সেখান থেকে মানুষের ক্ষোভের সৃষ্টি হয়, যার কারণে শেখ মুজিবের পতন হয়, নতুন বাংলাদেশের সূচনা হয়। নতুন বাংলাদেশে আকাশে যে শকুনের ছায়া ছিল, জিয়াউর রহমান সেই শকুনকে বিতাড়িত করলেন। জিয়াউর রহমান আরও একটা বড় কাজ করলেন, বাংলাদেশে বিএনপির প্রতিষ্ঠা করলেন। এই বিএনপি বাংলাদেশকে 90-এর অভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছে, বাংলাদেশকে বাংলাদেশকে সংসদীয় গণতন্ত্রের ধারণা দিয়েছে। যে সংসদীয় গণতন্ত্রের ফলে সবাই উন্মুখ হয়ে চেয়েছিল, মনে করছিল বাংলাদেশে আর স্বৈরাচার আসবে না। যে স্বৈরাচারী কাজ করেছেন শেখ মুজিবুর রহমান, বাকশাল প্রতিষ্ঠা করেছেন, যে স্বৈরাচারী কাজ করেছেন হোসেন মোহাম্মদ এরশাদ, সেটা আর ফিরে আসবে না। কিন্তু ভাগ্যের অমুক নির্মম প্রহাস যে 1996 সালের নির্বাচন হলো, একটা সাংবিধানিক নির্বাচন হলো, যে নির্বাচনটা সবার অংশগ্রহণ করার কথা, সবাই অংশগ্রহণ করে নাই। বিএনপি তখন বলল যে সবাই যখন অংশগ্রহণ করে নাই, তাহলে এটা আমাদের নিয়ম রক্ষার নির্বাচন হোক, সামনে আমরা তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিব। তত্ত্বাবধায়ক সরকারের অধীনে আবার নির্বাচন হইল, আওয়ামী লীগ ক্ষমতায় গেল, বিএনপি তাদেরকে ওয়েলকাম জানাইল। 2001 সালে আবার নির্বাচন হলো, বিএনপি ক্ষমতায় গেল। আওয়ামী লীগ এই ক্ষমতায় যাওয়াটাকে মেনে নিতে পারে নাই, তারা ভারতের সাথে ষড়যন্ত্র করে 2007 সালে সেনা অভ্যুত্থান ঘটালো। বাংলাদেশ দীর্ঘ 17 বছর হাসিনার স্বৈরশাসকে জাতাকলে পিষ্ট, প্রতিটা মানুষের নাভিশ্বাস যখন বন্ধ হওয়ার মতো অবস্থা, ঠিক সে সময় আবার বিএনপি নেতৃত্ব দিল। তাদের নেতৃত্বে 24-এর গণতন্ত্র রক্ষার এক মহাবিজয় হলো, ছাত্র জনতার বিপ্লব হলো এবং বাংলাদেশ নতুন সূর্যোদয়ের সম্ভাবনা সৃষ্টি হলো। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান 31 দফা ঘোষণা করলেন। আমি আশা করি এই 31 দফার ফলে বাংলাদেশ আবার নতুন করে জেগে উঠবে। বাংলাদেশের শাসনতান্ত্রিক কাঠামো হবে ইউরোপ আমেরিকার মতো। বাংলাদেশের গণতন্ত্র, মৌলিক মানবাধিকার, বাংলাদেশের বিভিন্ন জাতির স্বার্থ রক্ষা, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব সব কিছু রক্ষা হবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ।